৪৫ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর দিনের শেষে বাংলাদেশের স্কোর ২৯২, ৩ উইকেট, অর্থাৎ ২৪৭ রানের একটা অসাধারণ পার্টনারশিপ। আর এই পার্টনারশিপ যাদের সৌজন্যে হয়ে উঠেছে তারা আর কেউ নয়, তারা হলো বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এবং পোড়খাওয়া ব্যাটসম্যান মুশফিকুর রহিমের অসাধারণ পার্টনারশিপ। আমি আজকে কথা বলছি বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে শ্রীলঙ্কার গ্যালেতে যে প্রথম টেস্ট অনুষ্ঠিত হচ্ছে তার প্রথম দিনের শেষে বাংলাদেশের যে অ্যাডভান্টেজ তার কথা বলছি, এবং আমার ভিডিওতে থাকবে অ্যাঞ্জেলো ম্যাথিউসের ফেয়ারওয়েল টেস্ট নিয়ে কিছু প্রতিবেদন, কিছু কথা। প্রথমেই আমি একটা আপনাদের স্ট্যাটস জানাচ্ছি। সেই স্ট্যাটসটা হচ্ছে প্রভাত জয়সূরিয়া, যে শ্রীলঙ্কার একজন লেফট আর্ম স্পিনার, অসাধারণ স্পিনার। রঙ্গনা হেরাতের পরে, মুথাইয়া মুরালীধরনের পরে একজন যদি ভালো স্পিনার শ্রীলঙ্কা প্রডিউস করে থাকে সে হচ্ছে প্রভাত জয়সূরিয়া। বিশেষ করে টেস্ট বল ক্রিকেটে অত্যন্ত প্রভাবশালী এবং অত্যন্ত ট্যালেন্টেড প্লেয়ার হচ্ছে এই প্রভাত জয়সূরিয়া। আমি কেন প্রভাত জয়সূরিয়ার কথা বলছি? কারণ প্রভাত জয়সূরিয়া শ্রীলঙ্কাতে যতগুলো টেস্ট ম্যাচ খেলেছে তার মধ্যে কোনো ইনিংসে কিন্তু উইকেটলেস যায়নি। কিন্তু আজকে দেখুন 29 ওভার বল করেছে কিন্তু কোনো উইকেট তুলতে পারেনি। এইখান থেকেই প্রমাণ হচ্ছে নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম কি অসাধারণ টেম্পারামেন্ট নিয়ে ব্যাট করেছে, কি অসাধারণ কন্ট্রোল এই ইনিংসের। সত্যি কথা বলতে অনেক দিন পর বাংলাদেশের কোনো টপ অর্ডার ব্যাটসম্যানের থেকে এরকম একটা সুন্দর ইনিংস দেখলাম। অনেক দিন পর বলতে বাধ্য হচ্ছি বাংলাদেশ প্রথম দিনের শেষে সত্যিকারের ড্রাইভার সিটে রয়েছে। আমি নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিমের কথা বলার আগে আমি বলতে চাই বাংলাদেশের টপ 3 যে ব্যাটসম্যান তারা কিন্তু আমাকে আশাহত করেছে। বিশেষ করে সাদমান, আনামুল এবং মমিনুলের কথা আমি বলছি। তিনজনেই যে শট খেলে আউট হয়েছে সেটা কিন্তু অত্যন্ত টেস্ট ক্রিকেট বিরোধী। সাদমান হয়তো ট্যালেন্টেড প্লেয়ার কিন্তু তরুণ, তাকে না হয় আমরা ছেড়ে দিচ্ছি, কিন্তু আনামুল হক অত্যন্ত পোড়খাওয়া প্লেয়ার, ফার্স্ট ক্লাস ক্রিকেটে অনেক 100 রান করেছে, তার কাছ থেকে এই ইনিংস আমরা আশা করি না। আর মমিনুল হক সে তো টেস্ট ক্রিকেটের জন্যই তৈরি হয়েছে। মোস্ট এক্সপিরিয়েন্সড প্লেয়ার ইন বাংলাদেশ স্কোয়াড ইজ মমিনুল হক। একসময় ক্যাপ্টেন্সিও করেছে এই বাংলাদেশ দলের। পোড়খাওয়া একজন প্লেয়ার, সেই প্লেয়ারের থেকেও উইকেট ছুঁড়ে দেওয়াটা হয়তো দৃষ্টিকটু। কারণ টেস্ট ক্রিকেট হচ্ছে একটা মাধুর্যের খেলা। টেস্ট ক্রিকেটে আপনাকে রেসপেক্ট দিতে হবে অপোনেন্টকে, কিছু বল আপনাকে লিড করতে হবে, কিছু বল সত্যি আনবিটেবল হয়, সেই বলগুলোকে ভুলে তোমাকে নতুন বলের জন্য প্রতীক্ষা করতে হবে, তোমাকে ভালো ইনিংস খেলতে হবে। টেম্পারামেন্টের সঙ্গে সঙ্গে পেশেন্সের দরকার হয় টেস্ট বলের ক্রিকেটের। আর ওই জন্যই তো বলা হয় টেস্ট ক্রিকেট ইজ দ্য আলটিমেট ক্রিকেট। ঠিক যেমন ইনিংসটা খেললো নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম, দিনের শেষে নাজমুল হোসেন শান্ত 136 রানে অপরাজিত এবং অন্য যে ব্যাটসম্যান মুশফিকুর রহিম 105 রানে অপরাজিত। আনবিটেবল 247 রানের পার্টনারশিপ। অতি বড় ক্রিকেট সমর্থক, ইভেন বাংলাদেশ সমর্থকও ভাবতে পারেনি যে দিনের শুরুতে যখন ফার্স্ট সেশনে 45 রানে 3 উইকেট পড়ে যায়, সেখান থেকে দিনের শেষে 292 রান করবে এই অবিচ্ছিন্ন জুটিতে। হয়তো অনেকেই ভেবে নিয়েছিল নাজমুল হোসেন শান্তর কথা তো আর কি বলবো, নাজমুল হোসেন শান্ত তো বাংলাদেশ ক্রিকেটের এখন হট টপিক। কারণ নাজমুল হোসেন শান্তর কিছুদিনের যে বিগত সময়টা সেটা একদমই কিন্তু ভালো যাচ্ছে না। নাজমুল হোসেন শান্তকে ওয়ানডে ক্রিকেট থেকে সরিয়ে মেহেদী হাসান মিরাজকে ক্যাপ্টেনশিপ করা হয়েছে। দেখুন, মিডিয়া অনেক কথাই বলে, অনেক মিডিয়া বলছে নাজমুল হোসেন শান্ত নাকি জানতোই না যে তাকে ওয়ানডে ক্রিকেট থেকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হবে। আবার আজকে যখন টিম সিলেকশন হয় যে বাংলাদেশের 11 স্কোয়াড, সেখানে আমরা দেখতে পাই না মেহেদী হাসান মিরাজের নাম। তখন অনেকেই বলতে শুরু করলো হয়তো নাজমুল হোসেন শান্ত তার যে ওয়ানডে ক্রিকেটে ক্যাপ্টেন্সি হারিয়েছে তার জন্যই হয়তো মেহেদী হাসান মিরাজকে টপ 11-এ রাখেনি। কিন্তু পরে সেটা জানা যায় যে মেহেদী হাসান মিরাজের শারীরিক অসুস্থতা ছিল, তাই এই ম্যাচে খেলতে পারেনি। তাই বলছি, একটা প্লেয়ার যখন ক্যাপ্টেন্সি হারিয়েছে হোয়াইট বল ক্রিকেটে ওয়ানডে ক্রিকেটে এবং একদমই ফর্মে নেই, তাই সেই প্লেয়ারের কাছ থেকে আজকের দিনে নতুন যে টেস্ট সাইকেল শুরু হচ্ছে 2025-27 সাইকেলে, সেখানে প্রথম ম্যাচে বিপক্ষের ঘরে গিয়ে অর্থাৎ শ্রীলঙ্কায় গিয়ে গালের মতো স্পিন সহায়ক পিচে
সেখানে 100+ রান করা, 136 রান করা সত্যি অসাধারণ ব্যাপার। তাই হ্যাটস অফ টু নাজমুল হোসেন শান্ত, কারণ নাজমুল হোসেন শান্তর এই ইনিংসটা সত্যি অনেক কিছু জবাব দিয়ে দিল। আমি তো অনেক দিন থেকেই বলছি নাজমুল হোসেন শান্ত ইজ এ ট্যালেন্টেড প্লেয়ার, তার ক্রিকেটীয় স্কিল নিয়ে কোনো কথাই হবে না। কিন্তু নাজমুল হোসেন শান্তর যে সবথেকে বড় প্রবলেম হলো বাংলাদেশ মিডিয়া নাজমুল হোসেন শান্তকে অনেক টপে নিয়ে গেছে। দেখুন, কোনো ক্রিকেটার কি খুব বেশি টপে নিয়ে যাওয়া উচিত নয়, কারণ এখন কেরিয়ারের মিড পয়েন্টে আছে। এখন নাজমুল হোসেন শান্তকে আরও অনেক ভালো পারফরমেন্স করতে হবে। এরকম একটা দুটো পারফরমেন্স করলে মনে থাকে না, কারণ আমরাই এমন স্টেজে প্লেয়ারদের নিয়ে যাই যে এই লেভেলে প্লেয়ারদের তুলে নিই, তারপরে 4-5টা ম্যাচ কেন 3-4 মাস কোনো পারফরমেন্স না করলেও আমরাই নিজেরা বলতে পারি না যে এই প্লেয়ারটাকে এখন সরাতে হবে। তাই আরও অনেক বেশি কনসিস্টেন্ট পারফরমেন্স চাই বাংলাদেশের ব্যাটিং অর্ডার থেকে। নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম তো খেললই, কিন্তু আমি যে বলছিলাম আনামুল, সাদমান, মমিনুলের থেকে আরও অনেক বেশি এক্সপিরিয়েন্সড প্লেয়ার, যেহেতু আরও অনেক ভালো পারফরমেন্স আমি আশা করছিলাম। তাই নাজমুল হোসেন শান্তর এই পারফরমেন্স, এই কন্ট্রোল পারফরমেন্সের সত্যি মানে অসাধারণ একটা পারফরমেন্স বললেও কম বলা হবে। তাই হ্যাটস অফ টু নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ ক্রিকেটের যে টেস্ট ক্যাপ্টেন একটা বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, সেটাকে অ্যাটলিস্ট এখন প্রেজেন্ট কন্ডিশনে একটা 136 রান স্কোর করে অন্তত একটা ভালো কন্ডিশনে নিয়ে এলো। আরেকজন যে ব্যাটসম্যান মুশফিকুর রহিম, তার কথা অবশ্যই বলতে হবে। এই মুশফিকুর রহিম কিন্তু 100 টেস্ট ম্যাচের খুব কাছে চলে এসেছে, অর্থাৎ বলতে গেলে বলতেই হয় অত্যন্ত এক্সপিরিয়েন্সড প্লেয়ার এই মুশফিকুর রহিম। বাংলাদেশ ক্রিকেটের যে নাম, 3-4জন প্লেয়ারের কথা আমরা সকলে জানি বর্তমান প্রজন্মের, তামিম ইকবাল, মাশরাফি মোর্তাজা, সাকিবুল হাসান এবং মুশফিকুর রহিম। তাই মুশফিকুর রহিম কিন্তু অনেক যুদ্ধ দেখেছে, অনেক চড়াই উতরাই দেখেছে বাংলাদেশ ক্রিকেটে। এই মুশফিকুর রহিম আমার মনে হয় 2025-27 সাইকেলটাই হয়তো শেষ, কারণ এরপরে মুশফিকুর রহিমের 40 বছর বয়স হয়ে যাবে। তাই একটা লাস্ট ট্রাই করছে। মুশফিকুর রহিমও কিন্তু অনেক দিন পরে এরকম একটা পারফরমেন্স দিল। যাই হোক, অ্যাটলিস্ট 2025-27 সাইকেলটা খুব ভালোভাবে শুরু করলো, এটা একটা ভালো লাগছে, এটা একটা পজিটিভ দিক বাংলাদেশ ক্রিকেটের জন্য। ক্যাপ্টেন এবং অত্যন্ত এক্সপিরিয়েন্সড প্লেয়ার খুব ভালো ফর্মে আছে। তাই নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিমের এই কন্ট্রোলড ইনিংসটা সত্যি অসাধারণ, মানে কোনো কিছু বললে কম বলা হবে, এতটা সুন্দর ইনিংস খেলেছে। কারণ প্রায় চান্সলেস ইনিংস দিয়েছে। প্রভাত জয়সূরিয়ার কয়েকটা বল স্পিন হয়েছে, কিছু বল বিট করেছে, সেটা তো টেস্ট ক্রিকেটের অঙ্গ, এটা হয়েই থাকবে। তাই দিনের শেষে 292 3 উইকেটের রানটা কিন্তু খুব ভালো রান। অ্যাটলিস্ট এখান থেকে 450-500 তো ডেফিনেটলি করা দরকার, কারণ আমার মনে হচ্ছে যেরকম পিচ, এই পিচে কিন্তু শ্রীলঙ্কার ব্যাটসম্যানরাও ভালো পারফরমেন্স করবে। তাই অ্যাটলিস্ট বাংলাদেশ চাইবে ফার্স্ট ইনিংসটা যেহেতু ভালো একটা শুরু পেয়ে গেছে, প্রায় 300-র কাছাকাছি রান চলে গেছে, সেখান থেকে তারা চাইবে 450-500 রান অ্যাটলিস্ট করার কথা। কারণ 450-500 রান করলে সেখানে শ্রীলঙ্কাকে যদি প্রথম ইনিংসে তাড়াতাড়ি আউট করে দিতে পারে, তাহলে সেকেন্ড ইনিংসে একটা লিড নিয়ে 4 নম্বর 5 নম্বর দিন থেকে আমরা জানি গ্যালের পিচে স্পিন সহায়ক পিচ, সেখানে কিন্তু স্পিন হবে, তাই একটা ভালো পজিশানে থাকবে। তাই অ্যাটলিস্ট এখন বাংলাদেশ চাইবে মিনিমাম 450-500 রানটা যেন করা উচিত, কারণ এখন লিটন দাস আছে, জাকের আলী আছে, অনেক ভালো ভালো ব্যাটসম্যান আছে এবং টেলেন্ডারে অনেক ভালো ব্যাটসম্যান রয়েছে। বিশেষ করে এই দুজন যারা খেলছে এদেরকে কন্টিনিউ করা উচিত। তাই আমার মনে হয় অনেক দিন পরে বাংলাদেশ ক্রিকেট নিয়ে একটা ভালো কথা বললাম এবং বাংলাদেশ ক্রিকেট সত্যিই আজকে ভালো পজিশানে আছে। অ্যাটলিস্ট ডে 1 এন্ডে বাংলাদেশ ইজ ইন দ্য ড্রাইভার সিট। ওকে, আমি আরেকজন প্লেয়ারের কথা বলবো, সেটা শ্রীলঙ্কার প্লেয়ার। আমার থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমি কোন প্লেয়ারের কথা বলছি। তিনি হলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। 118টা টেস্ট ম্যাচ খেলে নিয়েছে। এই টেস্ট ম্যাচটাই বাংলাদেশের সঙ্গে যে প্রথম টেস্ট ম্যাচটা হচ্ছে গেলে, এটাই ফেয়ারওয়েল টেস্ট অ্যাঞ্জেলো ম্যাথিউসকে। ওয়ানডে টি20 থেকে আগেই অবসর নিয়েছে ম্যাথিউস, আর এই ম্যাচের পর থেকে আমরা কিন্তু আর দেখতে পাবো না অ্যাঞ্জেলো ম্যাথিউস। 2025 ইজ দ্য রিটায়ারমেন্ট ইয়ার। রোহিত শর্মা রিটায়ার নিয়েছে, বিরাট কোহলি রিটায়ার নিয়েছে, নিকোলাস পুরান রিটায়ার নিল, হেনরিচ ক্লাসেন রিটায়ার নিয়েছে, আর এখন শ্রীলঙ্কার মোস্ট আন্ডাররেটেড প্লেয়ার, আনসাং হিরো অ্যাঞ্জেলো ম্যাথিউস রিটায়ার নিতে চলেছে নয়, এটাই তার লাস্ট টেস্ট ম্যাচ। এই অ্যাঞ্জেলো ম্যাথিউসের কথাও আমাকে বলতে হবে। শ্রীলঙ্কার ক্রিকেটে যে পট পরিবর্তন করেছে তাদের একজন অন্যতম নায়ক হলো অ্যাঞ্জেলো ম্যাথিউস। এই অ্যাঞ্জেলো ম্যাথিউসের ডেবিউ হয় 2008 সালে, অর্থাৎ 17 বছরের ক্রিকেটিং কেরিয়ার। একটা যে কোনো প্লেয়ার যখন 100+ টেস্ট খেলে, তার এক্সপিরিয়েন্স এবং তার ক্রিকেটীয় স্কিল নিয়ে কোনো কথাই বলা যায় না। একটা সময় এমন ছিল
অ্যাঞ্জেলো ম্যাথিউস ইজ আনবিটেবল ক্যাপ্টেন, কয়েকটা পরপর ম্যাচ শ্রীলঙ্কাকে জিতিয়ে দিয়েছিল। অ্যাঞ্জেলো ম্যাথিউস সত্যি কথা বলতে একজন অসাধারণ ট্যালেন্টেড অলরাউন্ডার, যতটা ব্যাটে দক্ষ ঠিক ততটাই কিন্তু তার পিক বোলিংয়ে। হয়তো কেরিয়ারের লাস্টের দিকে বোলিংটা আর অতটা করেনি, কিন্তু যতদিন ইজ ইন দ্য পিক ফর্ম ততদিন কিন্তু ব্যাটিং বোলিং অর্থাৎ প্রপার অলরাউন্ডার যাকে বলা হয় সেই অলরাউন্ডার ভূমিকাটা অংশগ্রহণ নিয়েছে অ্যাঞ্জেলো ম্যাথিউস। একটা সময় মনে হতো এই অ্যাঞ্জেলো ম্যাথিউস যেন শ্রীলঙ্কা ক্রিকেটের পট পরিবর্তন করে দেবে। অত্যন্ত ট্যালেন্টেড প্লেয়ার, হয়তো আরও তার নামের পাশে তার যে কেরিয়ারে টেস্ট বা ওয়ানডে টি20 রান এটা আরও অনেকটা বেশি হতো, কিন্তু অ্যাঞ্জেলো ম্যাথিউস যে ইনজুরি প্রন প্লেয়ার, আমরা সকলেই জানি স্পোর্টস জীবনে একটা ইনজুরি বিগ রোল প্লে করে। অনেক বড় বড় প্লেয়ার ইনজুরির কারণে তার কেরিয়ারটাকে বড় করতে পারেনি। হয়তো লাস্ট 3-4 বছর অ্যাঞ্জেলো ম্যাথিউস অতটা ভালো পারফরমেন্স না করতে পারলেও তার যে ক্রিকেটীয় স্কিল এবং শ্রীলঙ্কা ক্রিকেটে তার যে অবদান সেটা তো সত্যি কথা বলতে অনস্বীকার্য। তাই এটা একটা সত্যি বিগ হোল হবে শ্রীলঙ্কা ক্রিকেটের, কারণ শ্রীলঙ্কা ক্রিকেট অনেক বড় বড় প্লেয়ারদের হারিয়েছে, অ্যাঞ্জেলো ম্যাথিউসও তাদের মধ্যে একজন। এই অ্যাঞ্জেলো ম্যাথিউস রিটায়ার নিয়ে নেওয়ার পরে সত্যি কথা বলতে শ্রীলঙ্কা ক্রিকেট একটা বড় হোল তৈরি হবে। দেখা যাক শ্রীলঙ্কা ক্রিকেট কীভাবে এই হোলটাকে রিকভার করে। তারা আরও অনেক ভালো ভালো ইন্টারন্যাশনাল প্লেয়ার দিয়েছে, কিন্তু অ্যাঞ্জেলো ম্যাথিউস ইজ অ্যাঞ্জেলো ম্যাথিউস। এই ধরনের বড় বড় প্লেয়ারদের শুজ ফিল করা হয়তো খুব সহজ নয়, কিন্তু ডেফিনেটলি শ্রীলঙ্কা ক্রিকেটও উন্নতি করছে। তারাও এই অ্যাঞ্জেলো ম্যাথিউসের রিপ্লেসমেন্ট আনবে, হয়তো এটা ইমিডিয়েট আনা সম্ভব নয়, কিন্তু তারাও ভালো পারফরমেন্স করছে। কিন্তু আজকের যে আমার বিশেষ করে প্রতিবেদনটা ছিল সেটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট নিয়ে। বাংলাদেশের ক্রিকেট সত্যি কথা এই 2025-27 সাইকেলের যে প্রথম টেস্ট ম্যাচ, এই টেস্ট ম্যাচে কিন্তু সত্যি ড্রাইভিং সিটে আছে। আর অনেক দিন পরে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে একটা কন্ট্রোলড ইনিংস দেখলাম, বিশেষ করে যখন টিম ক্যাপ্টেন ভালো পারফরমেন্স করে সেই টিম কিন্তু খুব ভালো পারফরমেন্স করে। দেখা যাক, আজকে টেস্ট ম্যাচের প্রথম দিন, এখনও অনেক পথ চলা বাকি, তাই বাংলাদেশ আশা করবে এই ইনিংসটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাই আজকের মতো এটুকুই, এটাই ছিল আমার প্রতিবেদন। আশা করছি আপনাদের ভালো লাগলো। একটু কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকবারের মতো একই কথা বলবো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করবেন, তাহলে আমি যখনই এরকম ভিডিও ছাড়বো আপনাদের নোটিফিকেশান এসে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এতে আমার ভিডিও বানানোর উৎসাহ অনেক বাড়ে। তাই আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।